আমাদের তিন করে পরিশ্রম করে যারা দলটাকে গুছিয়েছেন তাদের সবাইকে আমাদের স্মরণ রাখা এবং তাদের কৃতজ্ঞতা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাটা জরুরি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে সংগঠন তৈরি করার শুরুর দিকটাতে মানুষকে যে পরিশ্রমটা করতে হয়, এইটা শুরুর দিকে সংগঠনটা ছাড়া আসলে তো বুঝবে না। কারণ আমরা একটা দল বানাইছি ছোট ছোট করে, অল্প অল্প করে। আমার মনে আছে যে 20-21 সালে কোনো সপ্তাহে আমি যে 4-5 দিন সফর করেছি ঢাকার বাইরে, 1150 মাইল 1300 মাইল পর্যন্ত আমি ট্যুর করছি 3 দিন 4 দিন 5 দিনে। তুমি চিন্তা করে দেখো যে কি পরিমাণ সারা দেশে আমাকে দৌড়ে দিচ্ছে। মানুষ আমাদেরকে যেটা দেখে সেটা হলো যে তোমরা নিজেরা বুঝবে, আমাদের একটা সেলিব্রিটি স্ট্যাটাস আছে না, ওইটা মানুষ খুব দেখে যে ভাইয়াকে অনেক মানুষ চিনে, ছবি তুলে মিডিয়াতে খুঁজলে দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। কিন্তু এর পিছনে 1450 মাইল সফর করে বাসায় আসার পরে তোমার শরীরের অবস্থা কি থাকে বলো, এবং বাংলাদেশের রাস্তার অবস্থা। আমাদের একটা মানে এক্সপায়ার গাড়ি আছে আমাদের গুঞ্জু ভাইয়ের, এই গাড়িটা এক্সপায়ার করছে ধরো 20 বছর আগে। এটার পিছনে প্রত্যেক মাসে 20-30 হাজার টাকা খালি এই কাজ ওই কাজ, চাকা খুলে গেছে, এসি বন্ধ হয়ে গেছে, দরজা খুলে পড়ে গেছে, কাজ ভেঙে পড়ে গেছে। মানে এটা একটা অদ্ভুত মজাদার মতো আর কি, আওয়ামী পাখির মতো চলতেছে এরকম একটা গাড়ি। সেই গাড়িটাতে কইরা বাংলাদেশে আসলে উন্নয়নের রাস্তায় যাওয়া, উন্নয়নের রাস্তা শুধুমাত্র ডুবে ওঠে এরকম উন্নয়নের রাস্তা, সেই রাস্তায় কইরা সারা দেশ ঘোরার পরে শরীর পিন আর কাজ করতে হবে। মানে শোয়ার পরে মনে হইতো যে লড়ে ঘুমাইছি না বাসায় ঘুমাইছি না রাস্তায় ঘুমাইছি, কোনো করতে পারা নাই। তো এই জন্য প্রথম দিকে এই কষ্টগুলো সবাইকে মাথায় রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে একটা দলীয় জায়গা। শুরুর দিক থেকে যারা এই সংগঠনের পিছনে কাজ করছে, ধরো অনেকে আছে আমাদের মূল দলে যোগদান করেছিল, তারা ছাত্র ছিল, তারা শুরুতে আমাদের স্টুডেন্ট মেম্বার হিসাবে কাজ করেছে, সেখান থেকে তারপরে তারা আবার ছাত্রপক্ষ হওয়ার পরে ওখানে চলে গেছে। আবার দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে যারা ছাত্র আকারেই দল শুরু করেছে, টেন্স থেকে শুরু করে যে পুরাতন আমলের টিমটা আছে। এই জন্য প্রতিষ্ঠাবার্ষিকীটা হচ্ছে ওই পুরাতন সংগঠকদেরকে স্মরণে রাখা, তাদের প্রতি কৃতজ্ঞতা থাকাটা খুব জরুরি। পুরাতনদেরকে অনেকে দেখতে পাচ্ছি না, ঢাকার বাইরে হয়তো আছে, ঈদের ছুটিতে আছে, অনেকে আসতে পারেনি। এই জন্য আমার নেতৃবৃন্দের প্রতি অনুরোধ হচ্ছে যে যারা শুরু থেকে এই প্ল্যাটফর্মে ছিল তাদেরকে কোনো না কোনো ফর্মে এনগেজ রাখা, ডিবোধ করে তারা অন্য দলে চলে গেলে তাকে দাওয়াত দেওয়া দরকার। আমাদের দল ছেড়ে যারা অন্য দলে চলে গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে কিন্তু আমরা তাদেরকে দাওয়াত দিই। এই কেন? কারণ এই দলের জন্য সে 2 ঘন্টা হইলেও ঘাম ঝরাইছে, সে কষ্ট করছে, পরিশ্রম করছে। এই কৃতজ্ঞতাটাই হচ্ছে তোমাদেরকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের সাথে বন্ধন তৈরি করবে। যে ওনাদের রাজনীতি জিনিসটা হইল সমাজ বদলায়া দেবার একটা আকাঙ্ক্ষার জায়গা। যে তুমি একটা স্ট্যাটাস কো আছে, সেই জিনিসটার সাথে তুমি একমত না, তুমি মনে করো এই কাজটা ভালো না, এটা পাল্টায়া দেওয়ার প্রসেসে ইনভলভ হওয়ার নামটা হচ্ছে রাজনীতি। সেটা কি জিনিস? ধরো তোমার এলাকার রাস্তা ভালো না, ভাঙা রাস্তা অথবা মাটির রাস্তা, তোমরা যারা গ্রামে বড় হয়েছো, আমি কদিনের গ্রাম থেকে আসলাম, তো কাঁচা রাস্তা আছে, বর্ষাকালে হাঁটু পরিমাণ কাদায় ডুবে যেতে হয়। এরকম বাড়িঘর রাস্তাঘাট দেখে আসছি যেখানে তোমার মানে কোমর সমান পানিতে বর্ষাকালে যেতে হয়। মানে চরের ভিতরে আবার চর আছে, তোমার নদী পার হয়ে গিয়ে একটা চর, সেই চরের ভিতরে আবার নদী আছে, সেখানে আবার গুচ্ছ গ্রাম আছে, সেই গ্রামটা জোয়ারে আবার তলায় যায়। তাহলে চিন্তা করো ওইখানে যে মানুষগুলো বাস করে তার খাবারের পানিটার ব্যবস্থাটা কিভাবে হবে? তার বাড়িতে যদি পানি উঠে যায় সে রান্না করবে কোথায়? তার ওয়াশরুম রেলেটে চিন্তা করো, মহিলারা আছে এবং মেয়েদের প্রচুর প্রয়োজনীয় ইস্যুজ আছে, যেটা তার সে সন্ধান করে বাইরে যেতে পারবে না, তার সেফটি কনসার্ন আছে। হাঁটা জোয়ারের সময় পুরুষ মানুষটা ধান খেতে চলে গেছে অথবা নৌকা পার হয়ে তোমার অন্য জায়গায় চলে গেছে মাছ ধরতে, তার সেফটি কনসার্নগুলো। তাহলে পলিটিক্সটা হচ্ছে এই যে মানুষের কষ্টগুলো, ভোগান্তিগুলোকে বোঝার চেষ্টা করা এবং নিজের জীবন দিয়ে বোঝার চেষ্টা করা যে আমি হইলে আসলে কি করতাম।
যেই ছেলেটা আজকে স্কুলে যায় না, সে টোকাইয়ের কাজ করে, প্লাস্টিক টোকায়, তো তুমি তো এখানে হইতে পারতাম। কমলাপুর স্টেশনে গিয়ে দেখো 8-10 বছর 12 বছরের ছেলেমেয়েরা একসাথে বসে হিরোইন নিচ্ছে না, ইঞ্জেকশন নিচ্ছে না। তোমরা যদি পলিটিক্স শিখতে চাও, ওদের সাথে মিশতে হবে, যাইতে হবে ওদের সাথে। ওদের জীবনে একটা গল্প আছে। অনেক ছেলে মেয়ে দেখবা বাবা মার সাথে ঝগড়া হয়েছে, বা একদম বাড়ি থেকে বের হয়ে গিয়ে ট্রেনে উঠে গেছে, বুঝে নাই যে ট্রেন আসলে কোথায় যাচ্ছে, মনে করতে একটু পরে থেমে যাবে। ট্রেন ঢাকায় চলে আসছে, এখন ঢাকায় নামার পরে সে আর বলতে পারছে না তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, গ্রামের বাড়ি কোথায়, টেলিফোন নাই। সাডেনলি কি হইল, সে একদম একা হয়ে গেল না, যাযাবরের মতো হয়ে গেল না। ওই যে কালিভার্সটা হোস্ট করছে না, যদি করে থাকো সেখানে দেখতে হবে একদম মানে মানে আইল্যান্ডে গিয়ে তুমি একদম একা হয়ে গেছো। তখন তার বন্ধু তারা স্টেশন, তার খাবারের সময় ক্ষুধা লাগছে না, তার খাইতে হবে, খাবারের দিনে তার কাছে যাবে, রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে না, শীত লাগতেছে, দিনের বেলায় তো রোদের গরমের কাপড় পরা ছিল, এখন শীতের কাপড় কোথায় যাবে? এই যে তখন সে কি হইলো, একটা নতুন চক্রের ভিতরে পড়ে গেল না। যারা গাঁজা খায় ওরাই দুপুরে খাওয়ার যেটা নিয়ে আসছে, চুরি কইরা অথবা বিরিয়ানি অথবা এক জায়গায় নিয়ে গেছে যে চল খাওয়ার ব্যবস্থা করতেছি, আমি ওখান থেকে 2টা পুরি নিয়ে দৌড় দিব, তুই 2টা নিয়ে দৌড় দিবি, দুজন। এই দেশের প্রত্যেকটা জিনিসের ডেভেলপমেন্টকে তোমার দরদ ফিল করতে হবে, কষ্ট দরদ ফিল করতে হবে। এই দেশের প্রত্যেকটা মানুষের ভোগান্তিকে তোমার দরদ ফিল করতে পারতে হবে। যদি দরদটা ফিল করো তাহলে দেখবা তুমি এই দেশটাকে ঠকাইতে পারবা, টেন্ডারবাজি করতে পারবা না, ইয়াবা খেতে পারবা না। তখন তোমার এক্সট্রা টাকাটা তুমি একটা গরিব মানুষকে নিয়ে খাবা। আমি মাঝে মধ্যে এটা করতাম, এখন সময়ের কারণে পারি না। পাবলিক প্লেসে প্রত্যেক বেলায় রেস্টুরেন্টে খাইতে যাওয়ার আগে একজন ভিক্ষুককে নিয়ে ঘুরতাম। তোমাদের যাদের সময় আছে, একটা বাচ্চা, পথ শিশু, ভিক্ষুক, যে কোনো একজন, র্যান্ডম রিক্সাওয়ালা একজনকে নিয়ে খাইতে ঢুকতাম। চায়ের দোকানে ঢুকতেছো, সমুচা খাইতে ঢুকতেছো, একজনকে নিয়ে ঢুকতাম। ওর জীবনের একটা গল্প আছে, শুনবা। ওই গল্পগুলো শুনলে তুমি ইন্সপায়ার্ড হবা। একটা হলে তুমি হাউ ব্লেসড ইউ আর, এটা বুঝবা, আসলে তুমি কত নিয়ামতে বড় হইতেছো, এটা তুমি তখন বুঝবা। তখন তোমার অভিযোগ থাকবে না যে এই ঈদে পাঞ্জাবি পাইলাম না, আমার স্যান্ডেল ছিঁড়ে যাইতেছে, আমাদের বাসা পুরান হয়ে গেছে, বাসার ফার্নিচার পরিবর্তন করতে হবে, ওর বাবা বেশি পড়লো, ও বিদেশ যাইতে পারে, আমি পারি না। এই কষ্টগুলো তোমাদের মন থেকে চলে যাবে। আমি প্রচুর করছি এক সময়। এবং দেখবা যে তোমার এই একটা গরিব মানুষের সাথে দুপুরে সন্ধ্যায় নাস্তা করা, খাওয়া, যে আনন্দ, তৃপ্তি তোমাকে দেবে, তুমি 5 স্টার হোটেলে গিয়ে পরিমাণ তৃপ্তি পাবে না। কারণ আমি দুনিয়ার সেরা 5 স্টারে খাইছি, এগুলো আমাকে এত তৃপ্তি দেয় না। আমি একটা গরিব মানুষের সাথে কথা বলে যে তৃপ্তি পাবো, এবং এই তৃপ্তিটাই হচ্ছে তোমাকে পলিটিক্যাল করবে, রাজনৈতিক বানাবে। টেন্ডারবাজি, টাকা তোমাকে রাজনৈতিক বানাতে পারবে না, চাঁদাবাজ বানাবে, তদবিরকার বানাবে, ঠিকাদার বানাবে। ঠিকাদার কোনো ভালো পেশা না, আরো বেটার কিছু দিতে হবে তোমাদের জীবনে। তো সেই স্বপ্নগুলো তোমরা যেন বোঝো। এই মাটি, এই মানুষ, এই নদী, এই প্রাণ, প্রকৃতি, পরিবেশ, তোমার পাখি, তোমার চারপাশের ছায়া না থাকাটা, তোমার সূর্য, চন্দ্র, প্রত্যেকটা জিনিসের কাছ থেকে বুঝতে হবে। এবং ওইটাতেই বলছি না যে ওটাই আমার ময়না দ্বীপ, ওই যে বাংলাদেশটা বানাইতে চাই, ওটাই হচ্ছে আমার ময়না দ্বীপ। তোমরা যারা পদ্মা নদীর বাজি পড়ছো অথবা সিনেমাটা দেখছো, আছে না, ওখানে বলছে না, বাজি বলতেছে না, যারা সে ভালোবাসে তার সে সাগর কন্যা, সেই সাগর কন্যাকে নিয়ে একটা ময়না দ্বীপ বানাবে। তোমাদের ময়না দ্বীপটা কোথায়? ওই বাংলাদেশ 2 ময়না দ্বীপ, 24 গণঅভ্যুত্থানের ময়না দ্বীপ। ওই ময়না দ্বীপটা বুঝবা কিভাবে? তোমার দেশের প্রত্যেকটা মানুষকে, তোমার সাগর কন্যাকে তুমি যতটুকু ভালোবাসো, দয়া এবং দরদ দিয়ে ভালোবাসো, ওই ভালোবাসাটা তোমার দেশের মানুষকে ভালোবাসতে হবে। তখনই তোমার ওই যে বাংলাদেশ 2 নামক যে ময়না দ্বীপ, ওটা তুমি বানাইতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।